পৃথিবীর মানচিত্রে এক টুকরো ভূখণ্ড, অথচ তার প্রতিটি প্রান্তে যেন ধ্বংসের ছায়া। এবার সেখানে নাম লিখিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তালিবান শাসিত আফগানিস্তান আর সামরিক কৌশলের শান দেয়া পাকিস্তান এখন এক ভয়াবহ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, যার কম্পন অনুভব করছে গোটা দক্ষিণ এশিয়া। দুই দেশের সীমান্তে যুদ্ধবিরতি যেন কেবল সময়ের ছদ্মবেশ। ভাবছেন 11 থেকে 14 অক্টোবর পর্যন্ত টানা 4 দিনের হামলার কথা বলা হচ্ছে? না, বরং নতুন করে হামলা চলেছে দুদেশে। কি ঘটছে তালিবান শাসিত আফগানিস্তান ও সামরিক কৌশলে এগিয়ে থাকা পাকিস্তানের মধ্যে? আর এই সংঘাতে হার জিতের বাইরে রয়েছে একটি বড় প্রশ্ন, এই উত্তেজনা কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সীমান্তবর্তী শহর স্পিন বোলদাকে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে আবারও এই বড় বিমান হামলা চালালো পাকিস্তান। তোলো নিউজের বরাতে জানা গেছে, এই হামলায় অন্তত 40 জন নিরীহ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 170 জনের বেশি। তাছাড়াও 17 অক্টোবর রাতে পাকতিকা প্রদেশের একাধিক স্থানে চালানো হামলায় 3 আফগান ক্রিকেটার সহ কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। বিস্ময়, শোক ও ক্ষোভে স্তব্ধ সীমান্ত শহরটি। 15 অক্টোবরের পর পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে 48 ঘণ্টার যুদ্ধবিরতি ছিল, তবে মাত্র কয়েক ঘণ্টা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শান্তির প্রতিশ্রুতি ভেসে গেল গুলির শব্দে। 17 অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই কিছুক্ষণের মধ্যেই নতুন করে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে ফের দানা বাঁধছে উত্তেজনা আর শঙ্কা ঘনিয়ে আসছে দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার আরও বড় সংঘাতের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি চলছে? পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বিশ্বাসের অভাব এখন পরিণত হয়েছে দুই দেশের উত্তেজনার মূল ইন্ধনে, যা কখনো রূপ নিচ্ছে সশস্ত্র সংঘাতে, কখনো বা সীমান্তে রক্তাক্ত সংঘর্ষে। দুই দেশের সীমান্তে যেন অবিশ্বাসের দেয়াল আগুন হয়ে জ্বলছে। কূটনৈতিক হাসি মুখোশ হলেও ভেতরে জমে আছে রক্ত, প্রতিহিংসা আর নিরাপত্তাহীনতার দাহ। আর এবার সীমান্তে সংঘর্ষ আর সন্দেহে জর্জরিত এই প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে নতুন করে যেন বেজে উঠছে অঘোষিত যুদ্ধের দামামা। তবে রক্তক্ষয়ী সংঘাতের মাঝে আসার আলো জ্বালালো পাকিস্তান ও আফগানিস্তান। সমঝোতার পথে বড় এক অগ্রগতি হিসেবে দুই দেশই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেছে। কাতারের দোহায় শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তি সংলাপ, যেখানে মুখোমুখি বসতে চলেছেন দুই দেশের সরকারি প্রতিনিধি দল। 18 অক্টোবর শনিবার থেকে শুরু হওয়া এই সংলাপ চলাকালীন স্থগিত থাকবে সব ধরনের সামরিক অভিযান, এমনটাই জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে। গাজা ও ইসরায়েলের মধ্যে চলছে জীবিত ও মৃত বন্দীদের ফেরত দেয়া নেয়া, কিন্তু গাজা ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময়ের মাঝেই এক ভয়াবহ অভিযোগ কাঁপিয়ে দিয়েছে বিশ্ব বিবেককে। গত 3 দিনে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েল ফেরত দিয়েছে 120টি মরদেহ, কিন্তু এই ফেরতের আড়ালে উন্মোচিত হয়েছে এক হৃদয় বিদারক সত্য। গাজা কর্তৃপক্ষ দাবি করেছে ইসরায়েল গোপনে নিহতদের লাশ থেকে অঙ্গ চুরি করছে। হৃদয় বিদারক এই অভিযোগ সামনে আসতেই বিশ্বজুড়ে নেমে এসেছে নিন্দার ঝড়। প্রশ্ন উঠছে, এই নিষ্ঠুরতা আর কত দূর? নিশ্ছিদ্র নির্যাতন ও বর্বরতার চিহ্নে মোড়ানো ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নতুন এক বিরাট সংঘাতের মুখোমুখি বিশ্ব। গত 3 দিনে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল ফেরত দিয়েছে 120টি মরদেহ, যেগুলো থেকে উঠে এসেছে ভয়াবহ বর্বরতার ছবি। অনেকের চোখ, কর্নিয়া এবং অন্যান্য অঙ্গসজ্জা অনুপস্থিত। কেউ আবার চোখ বেঁধে হাত পা বাঁধা অবস্থায় ফিরেছে। গলায় দড়ির দাগ এবং শ্বাসরোধের চিহ্ন স্পষ্ট করে দেয় যে ইসরায়েলি সেনারা তাদের হত্যা করেছে এবং অঙ্গ চুরি করেছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের পরিচালক ইসমাইল থাওয়াবদা এই পরিস্থিতিকে অসভ্য ও নিষ্ঠুর অপরাধ বলে অভিহিত করেছেন। তুরস্কের টিআরটির অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী এখনও এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। ফিলিস্তিনি ন্যাশনাল ক্যাম্পেইনের তথ্য অনুযায়ী বর্তমানে ইসরায়েলের হেফাজতে রয়েছে 735 জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ, তাদের মধ্যে 67টি শিশু। অন্যদিকে ইসরায়েলের হারেজ সংবাদ মাধ্যম জানিয়েছে, নেগেভ মরুভূমির সড তেইমান সামরিক ঘাঁটিতে সংরক্ষিত রয়েছে প্রায় 1,500 ফিলিস্তিনির দেহ।
ইসরায়েলের বিরুদ্ধে যদি অঙ্গ চুরি করার অভিযোগ সত্যি হয়, বিশ্বের ইতিহাসে ইসরায়েল পাবে এক ভয়াবহ জাতির মর্যাদা, যা মানবতার সবচেয়ে নিষ্ঠুর দিকটি প্রদর্শন করে। যদিও ইতিমধ্যেই অনেকে তাকে এই নৃশংস জাতির তকমা দিয়ে দিয়েছে, এবার নতুন এই তথ্য যেন সেই খেতাবকে আরও দৃঢ় করে দিল। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের পরিচালক ইসমাইল থাওয়াবদা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন, যেন ইসরায়েলকে জবাবদিহির মুখে ফেলা যায়। এদিকে হামাসের বিরুদ্ধে ইসরায়েল আবার অভিযোগ এনেছে তারা মৃতদের ফেরত দিতে বিলম্ব করছে। তবে শুক্রবার খান ইউনিসে ভারী যন্ত্রপাতি দেখা গেছে, যেখানে 7 অক্টোবর 2023 সালের হামলার সময় হামাস কর্তৃক আটকের পর নিহত ইসরায়েলি জিম্মিদের মৃতদেহের সন্ধান চলছে বলে মনে করা হচ্ছে। এদিকে 15 অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাস এখন পর্যন্ত 10টি কফিন হস্তান্তর করেছে, যার মধ্যে একটিতে একটি মৃতদেহ রয়েছে যা ইসরায়েলি জিম্মি হিসেবে শনাক্ত করা হয়নি। এরপর 19 জন জিম্মির দেহাবশেষ এখনও গাজায় রয়ে গেছে বলে দাবি ইসরায়েলের। রক্ত আর ধ্বংসস্তূপের শহর গাজা এবার পেতে চলেছে ভিন্ন এক সমীকরণ, কারণ এবার গাজায় সরাসরি সেনা পাঠাচ্ছে মুসলিম বিশ্বের 3 প্রভাবশালী দেশ। বছরের পর বছর ধরে চলা নির্যাতনের প্রতিক্রিয়ায় অবশেষে প্রতিরোধের মোক্ষম বার্তা দিচ্ছে এই শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো। এ যেন শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এক বিস্ফোরক ঘোষণা। গাজার মাটিতে নামছে মুসলিম বিশ্বের রণদূত। যেখানে গোটা বিশ্ব গাজাকে ঘিরে উদ্বেগে কাঁপছে, সেখানে এই পদক্ষেপ কি যুদ্ধের আগুনে নতুন ঘি ফেলবে, নাকি নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য এটা হবে প্রতিরোধের নতুন অধ্যায়? চলুন জেনে আসি। নিঃশ্বাসরুদ্ধকর এক সম্ভাবনার পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। গাজা উপত্যকায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তুতি চললেও কোন কোন দেশ এতে সামরিক অংশগ্রহণ করবে তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এবার সেই রহস্যের পর্দা খানিকটা উঠল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, সম্ভাব্য সৈন্য সরবরাহকারী দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে 3টি মুসলিম প্রধান রাষ্ট্র। তারা হলো পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া। রিপোর্টে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টার আলোচনায় ইন্দোনেশিয়া ও আজারবাইজানের পাশাপাশি পাকিস্তানকেও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ সময় ইন্দোনেশিয়া একমাত্র দেশ হিসেবে প্রকাশ্যে গাজায় সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি জাতিসংঘ অনুমোদিত শান্তিরক্ষা মিশনের অধীনে কাজ করা হয় তবে সর্বোচ্চ 20,000 সেনা পাঠাতে তারা প্রস্তুত। যদিও এখনো পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি, তবে এই 3 দেশকে কেন্দ্র করেই গঠিত হতে পারে বহুল আলোচিত আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের কোর দল। পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই যুদ্ধবিরতি বজায় রাখার প্রচেষ্টা এবং ছিটমহল স্থিতিশীল করার জন্য ইসরায়েলে 200 সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় কমান্ডার অধীনে এই সেনারা ইসরায়েলের গাজার উত্তরে অবস্থিত একটি বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্রে মোতায়েন থাকবে। মিশরীয়, কাতারি এবং আমিরাতের সৈন্যরাও এই সমন্বয় কেন্দ্রে অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। মিশরীয় বাহিনী বর্তমানে গাজায় নিহত জিম্মিদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করছে। এদিকে ইসরায়েলের কূটনীতির মানচিত্র কাঁপতে বসেছে। বিশেষজ্ঞরা সরাসরি জানাচ্ছেন, যদি মুসলিম দেশের রণদূতরা বা সৈন্যরা গাজায় প্রবেশ করেন, তা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতিরোধকে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ে নিয়ে যাবে। কূটনৈতিক চাপ থেকে মিলিটারি উপস্থিতি 2 পথে ইসরায়েলের ফ্রেমকে ঝাঁকিয়ে দেবে এবং ইতিমধ্যেই উত্তপ্ত অঞ্চলটিকে উত্তাপ আরও বাড়াবে।